হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগে আমরা পার্ট 1 এবং পার্ট 2 ক্লাস 12-এর সেমিস্টার 3-র প্রবাবিলিটি 1 অধ্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা পার্ট 3-র সেমিস্টার 3-র ক্লাস 12-এর প্রবাবিলিটি 1 অধ্যায়ের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। আশা করি তোমরা পার্ট 1 এবং পার্ট 2 ক্লাসে যে অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আরেকটি কথা তোমাদের বলবো, তোমরা যারা আমার এই চ্যানেলের অঙ্কগুলো দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক ও কমেন্ট করো, যার ফলে আমি এই ধরনের অঙ্ক করতে আরও উৎসাহিত হব। চলো পার্ট 3 ক্লাসে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করে ফেলি। এরপর আমরা 40-এর দাগের এমসিকিউটি নিয়ে আলোচনা করব। যদি এ ও বি দুটি ঘটনা এবং পি অফ বি নট ইকুয়াল টু 1 হয়, তবে পি অফ এ বাই বি কমপ্লিমেন্ট এর মান কত হবে? এই প্রশ্নের উত্তর করার জন্য আমি প্রথমে একটি চিত্র অঙ্কন করব। প্রথমে আমি একটি চারকোনা বক্স অঙ্কন করলাম, যার নাম দিলাম এস সেট। এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। এর মধ্যে আমি একটি সবুজ কালারের বৃত্ত অঙ্কন করলাম, যার নাম দিলাম এ। এরপর আমি আরও একটি ব্লু কালারের বৃত্ত অঙ্কন করলাম, যার নাম দিলাম বি। এরপর এ সেটের মধ্যে কিছুটা অংশ আমি সবুজ কালারের লাইন দ্বারা চিহ্নিত করলাম। এই সবুজ কালারের লাইন যুক্ত অংশটার নাম হলো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, বা একে লিখতে পারি আমরা এ মাইনাস বি। এরপর আমি চিত্রে দেখো আরেকটি অংশকে লাল কালার করছি, বা লাল লাইন দিয়ে আরেকটি অংশ চিহ্নিত করলাম। এই লাল লাইনযুক্ত অংশটি দেখো এ সেটের অংশ, আবার বি সেটের অংশ, তাই এই অংশটির নাম হলো এ ইন্টারসেকশন বি। এখন আমাকে যেটা নির্ণয় করতে বলেছে সেটি হলো পি অফ এ বাই বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু, এর সূত্র অনুযায়ী আমরা নিচে লিখব পি অফ বি কমপ্লিমেন্ট আর ওপরে লিখব পি অফ এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট ইকুয়াল টু, দেখুন নিচে যে পি অফ বি কমপ্লিমেন্ট ছিল সেটা মানেই হচ্ছে 1 মাইনাস পি অফ বি, আর পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এটা মানে কি, দেখো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানেই হচ্ছে এই সবুজ লাইনযুক্ত অংশটা। তাহলে দেখো এই সবুজ লাইনযুক্ত অংশটা কি করলে পাওয়া যাবে? যদি আমি পুরো এই এ সেটটা থেকে আমি যদি এই লাল কালারের এই সেটটা বাদ দিয়ে দিই, তাহলেই দেখো সবুজ লাইনযুক্ত অংশটা পড়ে থাকবে। তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে আমরা লিখতে পারবো যে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এর পরিবর্তে আমরা লিখতে পারবো পি অফ এ থেকে যদি আমি পি অফ এ ইন্টারসেকশন বিটাকে বাদ দিয়ে দিই। এবার দেখো অপশনগুলোর মধ্যে কোনটি হবে? তাহলে দেখো অ্যান্সার হবে এ। এরপর আমরা 54 এর এমসিকিউটি নিয়ে আলোচনা করব। 3 জন ছাত্রকে একটি অঙ্ক সমাধান করতে দেওয়া হলো, যাদের সমাধান করতে পারার সম্ভাবনা যথাক্রমে 1/2, 1/3, 1/4। তাদের অঙ্কটিকে সমাধান করার ঘটনা স্বাধীন হলে অঙ্কটির সমাধান হওয়ার সম্ভাবনা নিচে যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি? অ্যান্সার, ধরি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ছাত্রের অঙ্কটি সমাধান করতে পারার ঘটনা যথাক্রমে এ, বি এবং সি। অর্থাৎ প্রথম ছাত্রের অঙ্কটি সমাধান করতে পারার ঘটনা হচ্ছে এ, দ্বিতীয় ছাত্রের অঙ্কটি সমাধান করতে পারার ঘটনা বি এবং তৃতীয় ছাত্রের অঙ্কটি সমাধান করতে পারার ঘটনা সি। প্রশ্নে বলে দেওয়া আছে যে সমাধান করার ঘটনাগুলো হচ্ছে স্বাধীন। তাহলে আমরা লিখতে পারবো যেহেতু সমাধান করার ঘটনা স্বাধীন, তাই সমাধান না করার ঘটনাও স্বাধীন হবে।
প্রথম ছাত্রের সমাধান করার সম্ভাবনা হচ্ছে এ, তাহলে সমাধান না করার সম্ভাবনা হবে এ কমপ্লিমেন্ট। একইভাবে দ্বিতীয় ছাত্রের সমাধান না করার সম্ভাবনা হবে বি কমপ্লিমেন্ট, এবং তৃতীয় ছাত্রের অঙ্কটি সমাধান না করার সম্ভাবনা হবে সি কমপ্লিমেন্ট। তাহলে দেখো প্রশ্নে বলে দেওয়া আছে প্রথম ছাত্রের অঙ্কটি সমাধান করতে পারার ঘটনা নয়, সম্ভাবনা হলো হাফ, এবং দ্বিতীয় ছাত্রের হচ্ছে 1/3, তৃতীয় ছাত্রের হচ্ছে 1/4। তাহলে আমরা লিখতে পারবো কি না, অতএব পি অফ এ অর্থাৎ প্রথম ছাত্রের অঙ্কটি সমাধান করতে পারার সম্ভাবনা ইকুয়াল টু আমি লিখছি হচ্ছে হাফ। একইভাবে পি অফ বি হবে 1/3, এবং তৃতীয় ছাত্রের অঙ্কটি সমাধান করতে পারার সম্ভাবনা পি অফ সি ইকুয়াল টু হবে 1/4। তাহলে প্রথম ছাত্রের অঙ্কটি সমাধান না করার সম্ভাবনা কত হবে? সমাধান না করার সম্ভাবনা হবে প্রথম ছাত্রের পি অফ এ কমপ্লিমেন্ট। পি অফ এ কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস পি অফ এ। পি অফ এ মানে হচ্ছে হাফ, 1 মাইনাস হাফ ইকুয়াল টু আমার হয়ে গেল হাফ। দ্বিতীয় ছাত্রের অঙ্কটি সমাধান করতে না পারার সম্ভাবনা হবে পি অফ বি কমপ্লিমেন্ট। পি অফ বি কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস পি অফ বি। পি অফ বি এর মান 1/3, 1 মাইনাস 1/3 মানে হচ্ছে 2/3। তাহলে তৃতীয় ছাত্রের অঙ্কটি সমাধান করতে না পারার সম্ভাবনা পি অফ সি কমপ্লিমেন্ট। পি অফ সি কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস পি অফ সি। পি অফ সি এর মান হচ্ছে 1/4 ইকুয়াল টু হচ্ছে 3/4। তাহলে অঙ্কটি সমাধান না হওয়ার সম্ভাবনা কত হবে? অতএব অঙ্কটি সমাধান না হওয়ার সম্ভাবনা পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। এটা মানে হচ্ছে অঙ্কটি সমাধান না হওয়ার সম্ভাবনা। যেহেতু এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট স্বাধীন, তাই আমরা লিখতে পারবো ইকুয়াল টু পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট ইন্টু পি অফ সি কমপ্লিমেন্ট। এবার যদি মানগুলো বসাই, ইকুয়াল টু পি অফ এ কমপ্লিমেন্টের মান হচ্ছে হাফ, পি অফ বি কমপ্লিমেন্টের মান হচ্ছে 2/3, আর পি অফ সি কমপ্লিমেন্ট এর মান হচ্ছে 3/4। এবার দেখো যদি আমরা কাটাকাটি করি তাহলে কত পাচ্ছি দেখো। কাটাকাটি করলে আমরা এখানে 2 2 কেটে গেল, 3 3 কেটে গেল, তাহলে আমরা পাবো ইকুয়াল টু 1/4। তাহলে অঙ্কটি সমাধান না হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/4। তাহলে অতএব সমাধান হওয়ার সম্ভাবনা ইকুয়াল টু 1 মাইনাস সমাধান না হওয়ার সম্ভাবনা মানে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1 মাইনাস এর মান আমরা পেয়েছি কত না 1/4। 1 মাইনাস 1/4 মানে 3/4। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে দেখো অ্যান্সার কোনটা হবে না, অ্যান্সার হবে আমার ডি। এটা হচ্ছে সঠিক উত্তর। এরপর আমরা 60-এর দাগের এমসিকিউটি নিয়ে আলোচনা করব। এক জোড়া ঝোঁকশূন্য পাশা একসঙ্গে ছোড়া হয়। পাশা দুটিতে প্রাপ্ত অঙ্ক দুটির সমষ্টি 10 বা তার বেশি হওয়ার সম্ভাবনা যখন প্রথম পাশায় 5 পড়ে 1, 2/3, 1/3, 0। এই 4টে বিকল্পের মধ্যে কোনটি হবে আমাদের নির্ণয় করতে হবে। প্রথমেই আমরা ধরে নিই যে নমুনাদেশ এস, অর্থাৎ নমুনাদেশ এসের মধ্যে সেই সমস্ত পয়েন্টগুলো থাকবে যখন আমরা দুটো পাশা ছুড়ব
এবং প্রথম পাশায় 5 পড়বে, আর দ্বিতীয় পাশায় যা খুশি পড়তে পারে। তাহলে দেখো এস ইকুয়াল টু আমরা কী কী লিখতে পারবো। ধরো প্রথম পাশায় 5 পড়েছে, তাহলে দ্বিতীয় পাশায় 1 পড়তে পারে, তাহলে 5,1 এসের মধ্যে একটা পয়েন্ট হবে। আবার প্রথম পাশায় 5 পড়েছে, কারণ প্রশ্নে বলেই দেওয়া আছে যে প্রথম পাশায় 5ই পড়বে, প্রথম পাশায় অবশ্যই 5 পড়তে হবে। তাহলে দ্বিতীয় পাশায় 2 পড়তে পারে, আবার প্রথম পাশায় 5 পড়লো, দ্বিতীয় পাশায় 3 পড়লো, আবার প্রথম পাশায় 5 পড়লো, দ্বিতীয় পাশায় 4 পড়লো, আবার প্রথম পাশায় 5 পড়লো, দ্বিতীয় পাশায় 5 পড়লো, আবার প্রথম পাশায় 5 পড়লো, দ্বিতীয় পাশায় 6 পড়লো। তাহলে এসের মধ্যে কটা পয়েন্ট আছে দেখো, এসের মধ্যে আমার 6টা পয়েন্ট আছে। তাহলে আমরা কি লিখতে পারবো না, এনএস ইকুয়াল টু কত, না এনএস ইকুয়াল টু, যেহেতু এসের মধ্যে 6খানা পয়েন্ট আছে তাই এস ইকুয়াল টু এনএস ইকুয়াল টু হচ্ছে 6। এরপর আমরা ধরে নেব যে পাশা দুটিতে প্রাপ্ত অঙ্ক দুটির সমষ্টি 10 বা তার বেশি হওয়ার ঘটনা হচ্ছে এ, বা আমরা লিখতে পারি সংক্ষেপে যে নির্ণীয় ঘটনা এ। তাহলে আমরা ধরে নিচ্ছি না, ধরি নির্ণীয় ঘটনা এ। তাহলে এর মধ্যে কোন সমস্ত পয়েন্ট থাকবে, বা এর মধ্যে কোন পয়েন্টগুলো থাকবে। দেখো এর মধ্যে সেই সমস্ত পয়েন্টগুলো থাকবে যাদের অঙ্ক দুটো সমষ্টি হচ্ছে 10 বা তার বেশি, এবং তার সঙ্গে অবশ্যই প্রথম পাশার সাথে 5 পড়তে হবে। তাহলে দেখো এসের মধ্যে কোন পয়েন্টগুলো আছে যে ক্ষেত্রে অঙ্ক দুটির সমষ্টি 10 বা তার বেশি এবং প্রথম পাশায় 5 আছে। কারণ এক্ষেত্রে সবগুলোতেই প্রথম পাশায় 5 পড়েছে, তাই দেখো এখানে 5,5 আর 5,6 এই দুটো পয়েন্টই এর মধ্যে অন্তর্গত হবে, কারণ এই দুটো ক্ষেত্রেই এদের সমষ্টি হচ্ছে 10 বা 10-এর বেশি, এবং উভয় ক্ষেত্রেই প্রথম পাশায় কত পড়েছে, 5 পড়েছে। তাহলে আমরা লিখতে পারবো এ ইকুয়াল টু হচ্ছে 5,5 আর একটা হচ্ছে 5,6। এন ইকুয়াল টু তাহলে কত হবে না, এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে দুটো পয়েন্ট আছে, তাই এন ইকুয়াল টু হচ্ছে 2। অতএব পিএ অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু আমরা জানি এন অফ এ বাই এন অফ এস। এখানে দেখো এন অফ এর ভ্যালু হচ্ছে 2 আর এন অফ এস এর ভ্যালু হচ্ছে 6। আমরা যদি কাটাকাটি করি 2 3 6, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 1/3। তাহলে সি এর উত্তরটি সঠিক। এরপর আমরা 64 নাম্বারের এমসিকিউটি নিয়ে আলোচনা করব। একটি 6 তল বিশিষ্ট পাশার এমন ঝোঁক আছে যে অযুগ্ম সংখ্যা যতবার পড়ে যুগ্ম সংখ্যা তার দ্বিগুণ সংখ্যক বার পড়ে। পাশাটি দুবার ছোড়া হয়, দুবারে প্রাপ্ত সংখ্যা দুটির সমষ্টি যুগ্ম হওয়ার সম্ভাবনা হবে নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। প্রথমেই আমরা ধরে নিই যে ধরি অযুগ্ম সংখ্যা পড়ার সম্ভাবনা হচ্ছে এক্স। দেখো প্রশ্নে বলেছে যে অযুগ্ম সংখ্যা যতবার পড়ে যুগ্ম সংখ্যা তার দ্বিগুণ সংখ্যক বার পড়ে। তাহলে আমি দেখো ধরেছি যে অযুগ্ম সংখ্যা পড়ার সম্ভাবনা হচ্ছে এক্স, তাহলে যুগ্ম সংখ্যা পড়ার সম্ভাবনা কত হবে। যেহেতু যুগ্ম সংখ্যা হচ্ছে দ্বিগুণ সংখ্যক বার পড়ে, তাই যুগ্ম সংখ্যা পড়ার সম্ভাবনা হবে 2x। তাহলে আমরা লিখতে পারবো অতএব যুগ্ম সংখ্যা পড়ার সম্ভাবনা 2x। তাহলে আমরা বলতে পারবো অতএব x প্লাস 2x ইকুয়াল টু টোটাল প্রবাবিলিটি হবে, টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1। দিস ইমপ্লাইজ 3x ইকুয়াল টু হচ্ছে 1, বা x ইকুয়াল টু হচ্ছে 1/3। তাহলে দেখো আমরা অযুগ্ম পড়ার সম্ভাবনা x ইকুয়াল টু লিখতে পারি 1/3, আর যুগ্ম পড়ার
যুগ্ম সংখ্যা পড়ার সম্ভাবনা 2x। 2x এর ক্ষেত্রে আমরা লিখতে পারি ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু 1/3 মানে হচ্ছে 2/3। অতএব নির্ণেয় সম্ভাবনা ইকুয়াল টু দেখো আমাকে কি নির্ণয় করতে বলেছে না পাশাটিকে দুবার ছোড়া হয় এবং দুবারে প্রাপ্ত সংখ্যা দুটির সমষ্টি যুগ্ম হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে হবে। দেখো যুগ্ম হতে গেলে কি কি হলে যুগ্ম হবে, যদি প্রথম বারে অর্থাৎ প্রথম পাশা যেটি ছুড়লাম বা প্রথমবারে ছক্কা চাললে যদি অড নাম্বার পড়ে আর দ্বিতীয়বারেও যদি ছক্কা চাললে অড নাম্বার পড়ে তাহলে আমার এই দুটোর যোগফল কি হবে, যুগ্ম হবে। আবার পাশা বা ছক্কা চাললে যদি প্রথম বার চালায় ইভিন নাম্বার পড়ে আবার দ্বিতীয়বার চাললে আবার যদি ইভিন নাম্বার পড়ে তাহলে এই দুটো ইভিন নাম্বারের যোগফল ও যুগ্ম হবে। তাহলে নির্ণেয় সম্ভাবনা কত দাঁড়াবে, ইকুয়াল টু দেখো অড বা অযুগ্ম সংখ্যা পড়ার সম্ভাবনা হচ্ছে 1/3, আবার যদি অযুগ্ম পড়ে 1/3 অর্থাৎ 1/3 ইন্টু 1/3 প্লাস এবার যদি প্রথমবারে যুগ্ম পড়ে আবার দ্বিতীয়বারেও যুগ্ম সংখ্যা পড়ে তাদের সম্ভাবনা হচ্ছে 2/3 ইন্টু 2/3। এবার যদি এই দুটোকে আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 1/9 প্লাস 4/9 ইকুয়াল টু, এটাকে যোগ করলে আমরা পাবো 5/9। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে বি, 5/9। এরপর আমরা 65-এর এমসিকিউটি নিয়ে আলোচনা করব। একটি ঝোঁকশূন্য পাশার 3টে তল হলদে, 2টি তল লাল এবং 1টি নীল। পাশাটি 3বার নিক্ষেপ করা হলো। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নিক্ষেপে যথাক্রমে হলদে, লাল এবং নীল পড়ার সম্ভাবনা হলো নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি, সেটি আমাদের নির্ণয় করতে হবে। অ্যান্সার, যেহেতু পাশার 3টে তল হলদে, 2টি তল লাল এবং 1টি তল নীল, তাই আমরা প্রথমেই ধরে নেব যে হলদে তল পড়ার ঘটনা হচ্ছে এ, লাল তল পড়ার ঘটনা হচ্ছে বি এবং নীল তল পড়ার ঘটনা হচ্ছে সি। চলো তাহলে আমরা ধরি হলুদ পড়ার ঘটনা এ, লাল পড়ার ঘটনা বি এবং নীল পড়ার ঘটনা সি। আমরা একটি লুর ছক্কা অঙ্কন করলাম, একটি তল হলুদ করলাম। এইরকম হলুদ তল কটা আছে না, এরকম হলুদ তল আমার আছে হচ্ছে 3টে। আরেকটি তলকে আমরা লাল করলাম না, এরকম লাল তল আছে 2টো। তারপর আমি আরেকটি তল নীল করলাম, এরকম নীল তল আছে 1টি। আমরা জানি কোনো লুডোর ছক্কার মোট তল হচ্ছে 6টা। দেখো 3, 2 আর 1কে যোগ করলে আমরা 6 পাব। অতএব পি অফ এ, পি অফ এ মানে কি, পি অফ এ মানে হলুদ পড়ার সম্ভাবনা কত। হলুদ পড়ার সম্ভাবনা হবে, হলুদ তল কটি আছে না, হলুদ তল আছে 3টি, তাহলে হলুদ পড়ার সম্ভাবনা হবে 3 বাই মোট তল। মোট তল কটা আছে না 6টা, 3/6 ইকুয়াল টু হচ্ছে হাফ। পি অফ বি মানে হচ্ছে লাল তল পড়ার সম্ভাবনা। লাল তল পড়ার সম্ভাবনা কত হবে না, লাল তল আছে কটা না 2টো আর টোটাল তল হচ্ছে 6টা, তাহলে 2/6, 2/6 মানে 1/3। পি অফ সি, পি অফ সি মানে কি না, পি অফ সি মানে হচ্ছে নীল পড়ার ঘটনা। নীল তল পড়ার ঘটনা কত হবে, দেখো নীল তল কটা আছে না, নীল তল আছে 1টা, তাহলে 1 টোটাল তল কটা 6টা, 1/6। আমাকে উত্তর চেয়েছে কি না প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নিক্ষেপে যথাক্রমে হলদে, লাল এবং নীল পড়ার
সম্ভাবনা নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব অতএব নির্ণীয় সম্ভাবনা, অতএব নির্ণীয় সম্ভাবনা, নির্ণীয় সম্ভাবনা সমান সমান হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। যেহেতু এক্ষেত্রে এ বি সি ঘটনাগুলো স্বাধীন মানে ইন্ডিপেন্ডেন্ট, তাহলে আমরা এই পরের লাইন লিখতে পারবো ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি ইন্টু পি অফ সি। এবার আমরা যদি পি অফ এ বি সি এর মানগুলো বসিয়ে দিই তাহলে আমরা পাবো, দেখো পি অফ এ এর মান হচ্ছে 1/2, পি অফ বি এর মান হচ্ছে 1/3, পি অফ সি এর মান হচ্ছে 1/6। এটা যদি ক্যালকুলেট করি আমরা পাবো হচ্ছে 1/36। তাহলে আমার অ্যান্সার হলো ডি, 1/36। এরপর আমরা 66 দাগের এমসিকিউটি নিয়ে আলোচনা করব। এ ও বি এর মধ্যে ঝোঁকশূন্য পাশা নিয়ে খেলা হয়, যে প্রথম 6 ফেলতে পারে সে জিতে যায়। যদি এ খেলা আরম্ভ করে তবে তার খেলায় জেতার সম্ভাবনা হলো নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি? এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি নোট পড়ে নেব। নোটের প্রথমেই আমরা একটি ফর্মুলা জানব। ফর্মুলাটি হলো 1 + a + a² + aq + a⁴ + ... ইনফিনিটি অবধি যদি এভাবে যায় তাহলে আমরা পাবো ইকুয়াল টু 1/1 - a, অর্থাৎ 1 + a + a² + aq + a⁴ + ... ইনফিনিটি ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1/1 - a। আরেকটি জিনিস আমরা জানবো, যেটি তোমরা আগে থেকেই সবাই জানো, যে পি অফ ধরো এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এরকম আছে, এটাকে পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এইভাবে না লিখে আমরা লিখতে পারি পি অফ এ বি সি, অর্থাৎ পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি যা অর্থ বোঝায় পি অফ এ বি সি একই অর্থ বোঝায়। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার আমরা জানি একটি লুডোর ছক্কায় 6টি তল থাকে এবং তার একটি মাত্র তলে 6 থাকে। তাহলে আমরা বলতে পারবো যে একবার চাললে এ এর 6 পড়ার সম্ভাবনা পি এ ইকুয়াল টু হবে 1/6, কারণ টোটাল তল 6টা থাকে আর 6টা তলের মধ্যে কেবলমাত্র একটি তলেই 6 থাকে। একইভাবে আমরা লিখতে পারবো একবার চাললে বি এর 6 পড়ার সম্ভাবনা পি অফ বি ইকুয়াল টু 1/6। অতএব পি অফ এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু কত পাবো? পি অফ এ কমপ্লিমেন্ট মানে একবার চাললে এ এর 6 না পড়ার সম্ভাবনা কত হবে? 1 - 1/6 ইকুয়াল টু 5/6। একইভাবে পি অফ বি কমপ্লিমেন্ট, অর্থাৎ বি একবার চাললে 6 না পড়ার সম্ভাবনা হবে 1 - 1/6 ইকুয়াল টু 5/6। আমাদের নির্ণয় করতে হবে যদি এ খেলা আরম্ভ করে তবে তার খেলায় জেতার সম্ভাবনা কত হবে। কি কি ঘটনা ঘটলে এ জিতবে? এ যেহেতু জিতবে, অর্থাৎ আমাদের যেটি নির্ণয় করতে হবে এ জেতার সম্ভাবনা, তাহলে বি কখনোই 6 ফেলবে না, কারণ বি যতবারই চালবে সে 6 ফেলবে না, কারণ বি যদি 6 কোনো একবার ফেলে দেয় তাহলে তো বি জিতে যাবে, কারণ প্রশ্নে বলেছে যে প্রথম 6 ফেলতে পারবে সেই জিতে যাবে, অর্থাৎ প্রথমেই যে 6 ফেলবে সেখানেই খেলা শেষ
এবং সেই জিতে যাবে। তাহলে দেখো কী কী ঘটনা ঘটতে পারে। চলো আমরা নেক্সট পেজে যাই। প্রথমে এ চালবে, এ প্রথমে চাললো, যদি এ 6 ফেলে দেয়, সেই ঘটনা ঘটে যায়, তাহলে এ জিতে গেল। অর্থাৎ এ চালবে এবং এর 6 ফেলার ঘটনা যদি এ হয়, তাহলে এ জিতে যাবে, তখন বি চালার আর সুযোগই পাবে না। আবার দেখো এরকমও ঘটতে পারে, ধরো এ প্রথমে চাললো এবং সে 6 ফেলতে পারলো না, অর্থাৎ এ কমপ্লিমেন্ট এই ঘটনাটি ঘটল, তাহলে বি চালার সুযোগ পাবে। এরপর বি চাললো, যেহেতু এ জিতবে তাই বি কখনো 6 ফেলতে পারবে না, তাহলে বিও 6 ফেললো না, অর্থাৎ বি কমপ্লিমেন্ট ঘটনাটি ঘটলো, অর্থাৎ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা মানে বি যেহেতু 6 ফেলতে পারলো না, তাহলে আবার এ চালার সুযোগ পাবে। এবার এ 6 ফেলে দিল, তাহলে দেখো এক্ষেত্রেও এ জিতে গেল। তাহলে এই ঘটনাটি ঘটলেও এ জিততে পারবে বা এ জিতে যাবে। আবার দেখো এইরকম ঘটনাও ঘটতে পারে, ধরো এ প্রথমে চাললো এবং 6 ফেললো না, তারপরে বি চাললো, বিও 6 ফেললো না, এরপরে আবার এ চাললো, এও 6 ফেলতে পারলো না, তারপরে আবার বি চাললো, বিও 6 ফেলতে পারলো না, তারপরে আবার এ চাললো, এবার এ 6 ফেলে দিল। তাহলে এইরকম ঘটনা যদি ঘটে, সেক্ষেত্রেও এ জিতে যাবে। এইভাবে ক্রমশ ঘটনাগুলো ঘটতে থাকবে। ঠিক আছে, এরপর আমি ডট 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 দিয়ে দিলাম। মানে এইভাবে এই ঘটনাগুলো যদি ঘটে, তাহলে এ জিতে যাবে। তাহলে নির্ণেয় সম্ভাবনা কী হবে? তাহলে নির্ণেয় সম্ভাবনা আমার হবে পি অফ এ প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ প্লাস ডট 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 হবে। এবার এই ঘটনাগুলো হচ্ছে সব স্বাধীন। তাহলে আমরা নেক্সট লাইনে কি লিখতে পারবো? নেক্সট লাইনে লিখতে পারবো ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট ইন্টু পি অফ এ, তারপরে লিখতে পারবো প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট ইন্টু পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট ইন্টু পি অফ এ প্লাস ডট 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 ডট। এবার আমরা পি অফ এ কমপ্লিমেন্ট এর মানগুলো বসিয়ে দিই। পি অফ এ এর মান হচ্ছে 1/6 প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট এর মান যদি আমরা এখানে বসাই, তাহলে পাবো হচ্ছে 5/6, পি অফ বি কমপ্লিমেন্ট 5/6, পি অফ এ এর মান হচ্ছে 1/6 প্লাস এক্ষেত্রে মানগুলো বসালে আমরা পাবো 5/6 ইন্টু 5/6 ইন্টু 5/6 ইন্টু 5/6 ইন্টু 1/6 প্লাস ডট 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 ডট। এবার দেখো প্রত্যেকটি পদ থেকে আমরা দেখতে পাচ্ছি 1/6 কমন যাচ্ছে। আমরা যদি 1/6 কমন নিই, তাহলে ভেতরে পড়ে থাকবে 1 প্লাস এখানে 5/6 ইন্টু 5/6 মানে হচ্ছে 25/36। এখানে দেখো 5/6 ইন্টু 5/6, আবার এই 5/6 ইন্টু 5/6, তাহলে প্রথম দুটো সংখ্যা গুণ করলে আমরা পাবো 25/36, আর দ্বিতীয় এই সংখ্যা দুটো গুণ করলে আমরা পাবো হচ্ছে 25/36। তাহলে আমরা লিখতে পারবো প্লাস 25/36 তার স্কোয়ার প্লাস ডট 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 ডট। এবার যদি আমরা এই 25/36কে এ ধরে নিই, তাহলে আমার দেখো এখানে দাঁড়ালো কি 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার প্লাস ডট ডট ডট। এটা দেখো আমরা যে ফর্মুলাটি শিখলাম সেটি, এটা হচ্ছে 1/1 মাইনাস এ। তাহলে আমরা লিখতে পারবো ইকুয়াল টু 1/6 ইন্টু 1/1 মাইনাস এ, এর মানে এখানে হচ্ছে 25/36
ইকুয়াল টু 1/6 ইন্টু, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 36/11 হবে, দেখবে ক্যালকুলেশন করলে। এটা যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে 6 6 36 ইকুয়াল টু হচ্ছে 6/11। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে চলো আমরা দেখি সঠিক উত্তর কোনটি। তাহলে দেখো সঠিক উত্তর হলো সি, 6/11। এরপর আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণের একের দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো এ বি ঘটনা দুটি স্বাধীন হলে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু ড্যাশ। চারটে বিকল্প দেওয়া আছে, তার মধ্যে কোনটি হবে আমাদের নির্ণয় করতে হবে। অ্যান্সার, আমরা জানি যে এ ও বি স্বাধীন হলে কি হয়, স্বাধীন হলে আমরা লিখতে পারি পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি এ ইন্টু পিবি। আমাদের কি নির্ণয় করতে বলেছে না পি অফ এ ইউনিয়ন বি। তাহলে আমরা লিখতে পারি অতএব পি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা আমরা জানি কি না পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস, যেহেতু এ ও বি স্বাধীন তাই পি অফ এ ইন্টারসেকশন বি এর জায়গায় লিখতে পারবো পি এ ইন্টু পিবি মাইনাস, তাহলে আমরা লিখছি পি এ ইন্টু পিবি। তাহলে দেখো আমাদের অ্যান্সার হবে বি। এরপর আমরা দুয়ের দাগের শূন্যস্থান পূরণটি নিয়ে আলোচনা করব। এ বি ঘটনা দুটি পৃথক হলে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু কত হবে আমাদের নির্ণয় করতে হবে। অ্যান্সার, দেখো প্রশ্নে বলা আছে এ বি ঘটনা দুটি পৃথক। তাহলে এ আর বি যদি পৃথক হয় তাহলে কি লেখা যায় না, আমরা জানি এ আর বি যদি পৃথক হয় তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0 হয়। তাহলে আমাদের নির্ণয় করতে বলছে পি অফ এ ইউনিয়ন বি। তাহলে অতএব পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু, আমরা জানি ফর্মুলাটি হলো পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। যেহেতু এ বি পৃথক তাই পি অফ এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 0। তাহলে নেক্সট লাইনে আমরা লিখতে পারবো ইকুয়াল টু পি এ প্লাস পিবি মাইনাস 0 ইকুয়াল টু আমার তাহলে হলো গিয়ে পি এ প্লাস পিবি। অর্থাৎ এ ও বি ঘটনা দুটি পৃথক হলে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু হবে পি অফ এ প্লাস পি অফ বি। তাহলে দেখো আমাদের অ্যান্সার হবে এ। এরপর আমরা 6 দাগের এমসিকিউটি নিয়ে আলোচনা করব। পি অফ ই ইকুয়াল টু 1/3, পি অফ এফ ইকুয়াল টু 1/4 এবং পি অফ ই ইন্টারসেকশন এফ ইকুয়াল টু 1/6 হলে পি অফ ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ ইকুয়াল টু কত হবে আমাদের নির্ণয় করতে হবে। অ্যান্সার, আমাদের নির্ণয় করতে বলেছে পি অফ ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো। দেখো আমরা যদি ব্র্যাকেটের এই ভেতর থেকে কমপ্লিমেন্টটিকে ব্র্যাকেটের বাইরে বার করি তাহলে কি হবে। তাহলে আমি প্রথমে লিখে ফেলছি পি অফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেটটা দিলাম, দিয়ে বাইরে আমি কমপ্লিমেন্ট লিখলাম। তোমরা মনে রাখবে যদি কোনো কমপ্লিমেন্টকে ব্র্যাকেটের ভেতর থেকে বাইরে অথবা ব্র্যাকেটের বাইরে থেকে ভেতরে প্রবেশ করানো হয় তাহলে উভয় ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। কি নিয়ম হবে সেটা আমরা এখন জেনে নিই। যদি ব্র্যাকেটের ভেতর থেকে কোনো কমপ্লিমেন্টকে আমরা ব্র্যাকেটের বাইরে বার করি তাহলে মনে রাখবে যার মাথায় কমপ্লিমেন্ট থাকবে তার মাথা থেকে কমপ্লিমেন্ট ডিলিট হয়ে যাবে এবং যার মাথায় কমপ্লিমেন্ট নেই তার মাথায় কমপ্লিমেন্ট বসবে, এবং মাঝখানে যদি ইউনিয়ন থাকে তাহলে ইন্টারসেকশন হবে, আর ইন্টারসেকশন থাকলে ইউনিয়ন হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কি হবে না, এক্ষেত্রে ই এর মাথায় কমপ্লিমেন্ট আছে তাহলে শুধু ই বসবে, মাঝখানে ইউনিয়ন আছে ইউনিয়নটা ইন্টারসেকশন হয়ে যাবে, এফ এর মাথায় যেহেতু কমপ্লিমেন্ট নেই
তাই এফের মাথায় আমার কমপ্লিমেন্ট বসে যাবে। একই নিয়ম প্রযোজ্য হবে যদি এই কমপ্লিমেন্টটিকে, অর্থাৎ বাইরের কমপ্লিমেন্টটিকে, অর্থাৎ ব্র্যাকেটের বাইরে যে কমপ্লিমেন্ট আছে সেটা যদি ভেতরে প্রবেশ করে তাহলে একই নিয়ম হবে। আবার দেখো আমরা জানি যে পি অফ এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1 মাইনাস পি অফ এ। তাহলে এক্ষেত্রে পি অফ ই ইন্টারসেকশন এফ কমপ্লিমেন্ট যে তার আবার কমপ্লিমেন্ট, এটা কি হবে? এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1 মাইনাস পি অফ ই ইন্টারসেকশন এফ তার কমপ্লিমেন্ট। এবার আমরা পি অফ ই ইন্টারসেকশন এফ তার কমপ্লিমেন্ট এটার পরিবর্তে কি লিখতে পারবো সেটা দেখি। এরপর আমরা একটি ভেন চিত্র অঙ্কন করব। আমি প্রথমে একটি ইউনিভার্সাল সেট এস অঙ্কন করলাম যেটা রেড কালারের। এরপর এই ইউনিভার্সাল সেট এর মধ্যে আমি একটি সবুজ কালারের ই সেট অঙ্কন করলাম, তারপর ব্লু কালারের আরেকটি সেট এফ অঙ্কন করলাম। এবার আমি দেখো এই সেট দুটির কিছুটা অংশকে আমি সবুজ কালার করলাম এবং আর কিছুটা অংশকে আমি লাল হলুদ কালার করলাম। সবুজ কালারের যে অংশটা, সেই অংশটার নাম হচ্ছে দেখো ই মাইনাস এফ, অর্থাৎ ই থেকে যদি এফকে আমি বাদ দিয়ে দিই তাহলে সবুজ কালারের অংশটা পাবো। ই মাইনাস এফ ইকুয়াল টু আমরা জানি ই ইন্টারসেকশন এফ তার কমপ্লিমেন্ট। আর লাল হলুদ যুক্ত যে অংশটা সেটা দেখো ই সেটের অংশ আবার এফ সেটের অংশ, তাই এই অংশটির নাম হচ্ছে ই ইন্টারসেকশন এফ। এবার তোমরা দেখো যে ই ইন্টারসেকশন এফ তার কমপ্লিমেন্ট এবং ই ইন্টারসেকশন এফ এই দুটো সেট পরস্পর পৃথক। এখন যদি আমরা এই ই সেটটা থেকে লাল হলুদ এই সেটটাকে বাদ দিয়ে দিই তাহলে সবুজ কালারযুক্ত অংশটা পড়ে থাকবে। সবুজ কালারযুক্ত অংশটা মানেই হচ্ছে ই মাইনাস এফ, বা তাকে আমরা বলতে পারি ই ইন্টারসেকশন এফ তার কমপ্লিমেন্ট। তাহলে আমরা অঙ্কে লিখতে পারবো 1 মাইনাস যে থার্ড ব্র্যাকেট দিলাম পি অফ ই ইন্টারসেকশন এফ কমপ্লিমেন্ট, এর পরিবর্তে কি লিখবো? এর পরিবর্তে লিখবো আমরা পি অফ ই, মানে ই এই সেটটা থেকে আমি যদি বাদ দিই পি অফ ই ইন্টারসেকশন এফ, তাহলেই আমি এই সবুজ কালারযুক্ত অংশটার প্রবাবিলিটি পেয়ে যাব, অর্থাৎ পি অফ ই ইন্টারসেকশন এফ তার কমপ্লিমেন্ট আমরা পেয়ে যাব। খুব সহজে এই ফর্মুলাটি কিভাবে মনে রাখবে? পি অফ ই ইন্টারসেকশন এফ তার কমপ্লিমেন্ট, তুমি প্রথমে দেখবে ই আর এফ এর মধ্যে কার মাথায় কমপ্লিমেন্ট নেই। আমি দেখতে পাচ্ছি ই এর মাথায় কমপ্লিমেন্ট নেই। যার মাথায় কমপ্লিমেন্ট নেই সেটা প্রথমে লিখবো পি অফ ই, মাইনাস পি অফ যে দুটো সেট এখানে আছে ই আর এফ, কমপ্লিমেন্ট বাদ দিয়ে সেই দুটো সেট লিখে দেবো, অর্থাৎ পি অফ ই ইন্টারসেকশন এফ। এবার আমরা এদের মানগুলো এখানে বসিয়ে দিই, তাহলেই আমার উত্তর হয়ে যাবে 1 মাইনাস পি অফ ই এর ভ্যালু হচ্ছে 1/3 মাইনাস পি অফ ই ইন্টারসেকশন এফ এর ভ্যালু হচ্ছে 1/6 ইকুয়াল টু 1 মাইনাস, এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখবে আমরা পাবো হচ্ছে 1/6। 1 মাইনাস 1/6 মানেই হচ্ছে 5/6। তাহলে আমার অ্যান্সার কোনটি হবে? অ্যান্সার হবে দেখো এ 5/6। এরপর আমরা 9 দাগের শূন্যস্থান পূরণটি নিয়ে আলোচনা করব। এ 4টির মধ্যে 3টি ক্ষেত্রে এবং বি 5টির মধ্যে 4টি ক্ষেত্রে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। দুজনের একত্র চেষ্টায় লক্ষ্যবস্তুতে আঘাত করার সম্ভাবনা ড্যাশ। 4টে বিকল্প দেওয়া আছে, সেই 4টির মধ্যে কোনটি উত্তর হবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। অ্যান্সার
এক্ষেত্রে পি অফ এ কত? দেখো এ 4টির মধ্যে 3টি ক্ষেত্রে লক্ষ্যবস্তুতে আঘাত করে, তাহলে পি অফ এ হবে 3/4। পি অফ বি কত হবে? দেখো বলা আছে বি 5টির মধ্যে 4টি ক্ষেত্রে লক্ষ্যবস্তুতে আঘাত করে, অর্থাৎ বি 5বার ছুড়লে তার মধ্যে 4বার লক্ষ্যবস্তুতে আঘাত করবে, অর্থাৎ পি অফ বি ইকুয়াল টু 4/5। আমাকে বলেছে দুজনের একত্র চেষ্টায় লক্ষ্যবস্তুতে আঘাত করার সম্ভাবনা, তাহলে দুজনের একত্র চেষ্টায় লক্ষ্যবস্তুতে আঘাত করার সম্ভাবনা হবে কি না পি অফ এ ইউনিয়ন বি। পি অফ এ ইউনিয়ন বি মানে বোঝাচ্ছে হয় এ লক্ষ্যবস্তুতে আঘাত করবে, নাহলে বি লক্ষ্যবস্তুতে আঘাত করবে, নাহলে এ ও বি দুজনেই লক্ষ্যবস্তুতে আঘাত করবে। তাহলে আমাদের পি অফ এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করতে হবে। অতএব পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু, আমরা এর ফর্মুলা জানি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এবার আমরা মানগুলো বসিয়ে দিই। পি অফ এ এর মান হচ্ছে 3/4 প্লাস পি অফ বি এর মান হচ্ছে 4/5 মাইনাস, এক্ষেত্রে দেখো এ ও বি হচ্ছে স্বাধীন, যেহেতু এ ও বি স্বাধীন তাই পি অফ এ ইন্টারসেকশন বি এর পরিবর্তে লিখতে পারি পি অফ এ ইন্টু পি অফ বি। কেন এটা লিখতে পারলাম না? যেহেতু এখানে এ ও বি স্বাধীন। দেখো প্রশ্নে কিন্তু বলে দেওয়া নেই এ ও বি স্বাধীন ডাইরেক্ট, কিন্তু ইনডাইরেক্ট বলে দেওয়া আছে স্বাধীন। কীভাবে? দেখো এ বলছে 4টির মধ্যে 3টি ক্ষেত্রে লক্ষ্যবস্তুতে আঘাত করে, বি হচ্ছে 5টার মধ্যে 4টি ক্ষেত্রে লক্ষ্যবস্তুতে আঘাত করে। কেউ কারোর উপর যে নির্ভরশীল সেটা কিন্তু প্রশ্নে বলে দেওয়া নেই, তাই এ ও বি হচ্ছে স্বাধীনভাবে আঘাত করে, অর্থাৎ তারা ইন্ডিপেন্ডেন্ট। ইকুয়াল টু, দেখো 4 আর 5-এর লসাগু হচ্ছে 20, এখানে হচ্ছে 3×5 15 প্লাস 16 মাইনাস পি অফ এ ইন্টু পি অফ বি, এদের মান বসালে আমরা কি পাবো? দেখো পি অফ এ মানে হচ্ছে 3/4 ইন্টু পি অফ বি মানে হচ্ছে 4/5। এটাকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে দেখো কি পাবো, আবার লসাগু হবে 20, এখানে 15 আর 16 যোগ করলে হবে হচ্ছে 31 মাইনাস 12। তোমরা নিজেদের মতো ক্যালকুলেশন করবে, হ্যাঁ তোমাদের মতো ক্যালকুলেশন করবে, আমি আমার মতো করছি। 31 থেকে 12 বাদ দিলে হয় 19, আর নিচে থাকলো 20, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 19/20। তাহলে কোন উত্তরটি সঠিক? না, সঠিক উত্তর হচ্ছে ডি, 19/20।